হ্যালো প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম কে ড্রামা রিসোল্ডের আরও একটা মুভির গল্প নিয়ে। এই পৃথিবীটা হচ্ছে একটা কষ্টের জায়গা, যেখানে শক্তিশালীরা দুর্বলদের ডমিনেট করে। এই কথা শুধু আমি বলছি না, সবাই তাই বলে, আর এই ছেলেটাও তাই বলছে। চলো দেখি সে কি বলছে। গল্পের শুরুতে ইউফিন নামের এই ছেলেটাকে দেখানো হয়। জীবন কতটা কঠিন হতে পারে এই ব্যাপারে সে ছোটবেলা থেকেই ধারণা পেয়ে গিয়েছিল। তার মতে এই পৃথিবীটা হচ্ছে একটা কাল্পনিক জঙ্গল, এখানে শক্তিশালী প্রাণীরাই রাজত্ব করে। সে বলে কম শক্তিশালী মানুষগুলো হচ্ছে খরগোশের মতো, এদেরকে সবাই অবহেলা করে। যেমন আমার ক্লাসের শক্তিশালী ছেলেগুলো কখনোই আমাকে রেসে ফাস্ট হতে দিত না, চিটিং করে হলেও তারাই ফাস্ট হয়ে যেত। এর প্রতিবাদ করতে গেলে আমাকে অনেক মারধর করেছিল তারা, আমার হাত থেকে রক্ত গড়িয়ে পড়েছিল। তবুও আমি থেমে থাকব না, কখনো সঠিক পথে চলব সবসময়। আসলে সে কিছুটা ভীতু প্রকৃতির হলেও অন্যায় দেখলে সহ্য করতে পারত না। এরকম একটা মনোভাব নিয়েই সে বড় হয়েছে। পড়াশোনা শেষ করার পর একটা গেম কোম্পানিতে প্রোগ্রামার হিসেবে বর্তমানে কাজ করে। তার প্রতিদিনের রুটিন হচ্ছে ব্রেকফাস্ট করে অফিসে যাওয়া, সেখানে অক্লান্ত পরিশ্রম করে গেম ডিজাইন করা এবং সবশেষে বাড়িতে এসে ঘুমিয়ে থাকা। এছাড়া বোনাস হিসেবে অফিসের ম্যানেজারের কাছে বকাঝকাও শুনতে হয় তাকে। এভাবেই খুব বোরিং জীবনযাপন করছিল সে। একদিন বাসে করে অফিসের দিকে যাওয়ার সময় সে দেখতে পায় বোখাটে এক ছেলে মাতাল হয়ে বাসের ড্রাইভারকে মারধর করছে। এর প্রতিবাদ হিসেবে সে ওই ছেলেটাকে ধমকাতে শুরু করে, কিন্তু এতে কোনো কাজ হয় না। উল্টো ছেলেটা রাগান্বিত হয়ে তাকে অনেক মারধর করতে থাকে। ঠিক সেই মুহূর্তেই একটা মেয়ে বাসে উঠে যায় এবং মাতাল ছেলেটাকে কুংফু স্টাইলে মেরে একদম মাটিতে শুইয়ে দেয়, আর ইউফিনকে মার খাওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। এদিকে ইউফিন মেয়েটার সৌন্দর্য দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছিল। সে তার দিকে এক নজরে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর ইউফিন সেই মেয়েটার সাথে পরিচিত হয়। মেয়েটার নাম হচ্ছে জয়ী। দুজনে সেদিন অনেক গল্পগুজব করে সময় কাটায়, আর এভাবেই তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় এবং এই সম্পর্ক দীর্ঘ 2 বছর চলতে থাকে। আর বর্তমানে তারা দুজন প্রেমের সম্পর্কে জড়িয়ে গিয়েছে। এক সন্ধ্যায় ইউফিন তার অফিসে কাজ করার সময় জয়ী ফোন করে বলে, আজ একটু দ্রুত বাড়ি ফিরে এসো এবং আসার সময় ট্রেনের টিকিট বুকিং করে নিও। আসলে জয়ী তার দাদুর জন্মদিন উপলক্ষে কয়েকদিন পর গ্রামের বাড়ি যাবে। এদিকে দেখা যায় ইউফিন উপহার কিনে রেখেছে জয়ীর জন্য, তাকে পরিবারের সবার সামনে বিয়ের প্রস্তাব দিবে। দ্রুত বাড়ি ফেরার জন্য সে একটা প্রজেক্টে খুব তাড়াহুড়া করে কাজ করছিল, কিন্তু অফিসের ম্যানেজার এসে তার প্রজেক্ট চেক করে অনেক রাগান্বিত হয়ে যায় এবং তাকে বকাঝোকা করতে থাকে, কারণ তাড়াহুড়া করার কারণে সেই প্রজেক্টটা তেমন ভালো হয়নি। ম্যানেজার তাকে আবারও প্রজেক্টটা প্রথম থেকে তৈরি করতে বলে, এর মানে তাকে ওভারটাইম ডিউটি করতে হবে আজকে। কিন্তু ইউফিন কাজটা না করেই চলে যেতে থাকে, আর তার সহকর্মী টিয়ানকে বলে, আমি পরে এসে প্রজেক্টটা কমপ্লিট করে ফেলব। তবে সে জয়ীর জন্য কেনা উপহারের বাক্সটি এখানেই ফেলে রেখে চলে যায়। বাড়িতে গিয়ে সে রাতের খাবার রান্না করতে থাকে। এদিকে জয়ী তার মা মিস লিয়ের সাথে ভিডিও কলে কথা বলছিল। মিস লি তার কাছ থেকে জানতে পারে ইউফিন এখন রান্না করছে জয়ীর জন্য, আর সে খুবই সুস্বাদু রান্না করতে পারে। এটা জেনে মিস লি বেশ আনন্দিত হয়। তার মতে ইউফিন খুবই পরিশ্রমী আর ট্যালেন্টেড একটা ছেলে, সে তার মেয়েকে খুশি রাখতে পারবে। কিন্তু মিস্টার ড্যাং অর্থাৎ জয়ীর বাবা এই সম্পর্কটা মেনে নিতে পারছিল না। সে জয়ীকে ব্যঙ্গ করে বলতে থাকে, শেষমেশ একটা রাঁধুনিকে পছন্দ করেছ তুমি? ইউফিনের যদি এত প্রতিভাই থাকতো তাহলে সামান্য ট্রেনের টিকিট বুক করতে ভুলে গেল কিভাবে? আসলে ইউফিন টিকিট বুক না করেই বাড়ি চলে এসেছিল, আর এখন স্টেশনও বন্ধ হয়ে গিয়েছে। এসব কিছু পাত্তা না দিয়ে জয়ী তার মাকে বলে, আমি ভাবছি ইউফেনকে আমাদের সাথে গ্রামের বাড়িতে নিয়ে যাব। লিয়েতে রাজি থাকলেও ড্যাং মানা করে দেয়। সে জয়ীকে বলে, তুমি আগামীকাল রেডি হয়ে পাশের মার্কেটে অপেক্ষা করো, আমি তোমাকে পিক করতে আসব। এরপরের দিন সকালবেলা জয়ী আর ইউফেন মার্কেটে চলে আসে। ইউফেন জিজ্ঞেস করে, তোমার বাবার কেমন ছেলে পছন্দ? জয়ী উত্তরে বলে, বাবা একটু ম্যাচিওর টাইপের ছেলে পছন্দ করে। এছাড়াও যারা বাচ্চাদের মতো কর্মকাণ্ড করে, অর্থাৎ যারা গেম খেলে, তাদেরকে বাবা একদমই পছন্দ করে না। কিন্তু ইউফেন তো কাজই করে গেমিং কোম্পানিতে, তাই জয়ী তাকে পরামর্শ দেয় ড্যাং তার পেশা জিজ্ঞেস করলে সে যেন মিথ্যে কথা বলে দেয়। এরপর জয়ী তার বাবার দিকে পয়েন্ট করে দেখিয়ে ইউফেনকে বলে, ও এই কালো জামা পরা লোকটাই আমার বাবা। কিন্তু ইউফেন তখন তার চশমা খুলে ফেলায় স্পষ্টভাবে ড্যাংকে দেখতে পায়নি। এদিকে জয়ী তাকে বলে, তুমি বাবার সাথে পরিচিত হয়ে কথা বলতে থাকো, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। এই বলে সে চলে যায়। তখনই আবার ইউফেন দেখে এক মহিলা কোলে ছোট্ট বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে গাড়ির সামনে। সে ভালোভাবে গাড়িতে জিনিসপত্র তুলতে পারছিল না, তাই ইউফেন সেই মহিলাকে সাহায্য করতে এগিয়ে আসে।
অপরদিকে দেখানো হয় একজন ট্রাক ড্রাইভার ওই দোকানের এক দোকানদারের কাছে পাওনা টাকা নিতে এসেছে, কিন্তু এই দোকানদার তার সাথে খারাপ ব্যবহার করে কথা বলতে থাকে। দোকানদার বলে, এখন টাকা নেই, পরে কখনো মন চাইলে দিয়ে দিব। ঠিক সেই মুহূর্তেই ড্যাং সেখানে চলে আসে এবং তার কালো কোটটা খুলে সাইডে রেখে দেয়, যাতে সে দোকানদারকে ভালোভাবে মারধর করতে পারে। যা দেখেনি দোকানদার খানিকটা ভয় পেয়ে বলতে থাকে, আমি ওই ড্রাইভারকে চলে যেতে বলেছি, এতে তোমার সমস্যা কোথায়? ড্যাং তাকে বলে, ওই ড্রাইভার আমার বন্ধু হয়, আর আমিও একজন ট্রাক ড্রাইভার, তাই অন্য আরেকজন ট্রাক ড্রাইভারকে সাহায্য করাই আমার দায়িত্ব। মানে সে আজকে এই দোকানদারকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বে। এর ফলে দেখা যায় ওই দোকানদারও তার কোটটা খুলে ফেলেছে মারপিট করার জন্য। তবে সে আবার কোটের নিচে কালো একটা শার্ট পরেছিল, তাই ইউফেন যখন সেদিকে তাকায়, সে ভেবে নেই তার হুবু শ্বশুরকে কেউ মারধর করছে। এই কারণে সে দৌড়ে ওই দোকানে প্রবেশ করে আর ড্যাংয়ের হাত থেকে দোকানদারকে বাঁচিয়ে নেয়। এই দেখে ড্যাংয়ের মাথা গরম হয়ে গেলে সে ইউফেনের সাথেই মারপিট করতে থাকে। এক পর্যায়ে ইউফেন কোনো রকমেই তাকেও হারাতে সক্ষম হয় এবং কৌশলে ওই দোকানের কোল্ড স্টোরেজে তাকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দেয়। এর কিছুক্ষণ পরেই জয়ী আসে ওই দোকানে। ইউফেন তার কাছে কাছে গিয়ে বলে, আমি তোমার বাবাতে বাঁচিয়েছি, তাকে এক লোক অনেক মারধর করছিল। কিন্তু জয়ী সেই দোকানদারকে দেখে বলে, ইনি তো আমার বাবা না। এই কথা শুনে ইউফেন বুঝতে পারে সে অনেক বড় একটা ভুল করে ফেলেছে। সে দ্রুত কোল্ড স্টোরেজ থেকে ড্যাংকে বের করে আনে। ঠান্ডায় তার অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। এরপর দেখানো হয় ড্যাং আর লি ইউফেনকে নিয়ে আলোচনা করছে। লিয়ের কথা অনুযায়ী সে ইউফেনকে বেশ পছন্দ করেছে। সে বলে, ছেলেটা অনেক পরিশ্রমী আর সৎ। কিন্তু ড্যাং বলে ওঠে, আমি ইউফেনকে একদমই ভালো চোখে দেখছি না, কারণ প্রথম দেখাতেই আমার সাথে ঝামেলা করেছে সে। এদিকে তাদের পোষা কুকুর হাস্কি ইউফেনের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করছিল। ড্যাং বলে, দেখো, আমাদের কুকুরটাও তাকে পছন্দ করছে না। এর উত্তরে লি বলে, ইউফেন খুব সহজ সরল ছেলে, তাই একটু ভুল করে ফেলেছিল। আর এই কুকুরটা কি তোমাকে ভবিষ্যতে দেখাশোনা করবে, নাকি আমাদের মেয়ে আর তার জামাই আমাদের দেখাশোনা করবে, এটা ভেবে দেখেছ? আসলে সে ড্যাংকে বোঝাতে চাইছিল ইউফেন তার মেয়ের জন্য পারফেক্ট একজন ছেলে। কিন্তু ড্যাং প্রথমে ইউফেনকে পরীক্ষা করে দেখবে, তার সম্পর্কে যাচাই বাছাই করে তারপরেই রিলেশনে রাজি হবে। তাই সে লিকে বলে, তুমি এখন থেকে জয়ের সাথে সাথে থাকবে, আর আমি আলাদাভাবে ইউফেনকে নিয়ে ঘোরাঘুরি করব। এরপরেই ফাইনাল সিদ্ধান্ত হবে। অপরদিকে দেখানো হয় টিএন ফোন করে ইউফেনকে বলছে, উপহারের বাক্সটা ভুল করে অফিসে রেখে চলে গিয়েছ। ইউফেন তাকে বলে, দয়া করে বাক্সটা কুরিয়ার করে পাঠিয়ে দাও। তারপর ড্যাং সবাইকে নিয়ে একটা হোটেলের দিকে রওনা হয়। তবে ইউফেন এবং ড্যাং যাচ্ছিল ট্রাকে করে, আর লি যাচ্ছিল জয়কে নিয়ে গাড়িতে করে। ড্যাং ট্রাকে উঠেই ইউফিনকে সিগারেট খাওয়ার জন্য অফার করে, কিন্তু ইউফিন বলে, আমি স্মোক করি না। ড্যাং তাকে পরীক্ষা করার জন্য বলে ওঠে, তাহলে তো তুমি পুরুষ না, যথেষ্ট বড় হয়েছ, স্মোক করো না কেন? এই শুনে ইউফিন সিগারেট নিতে রাজি হয়, কিন্তু ড্যাং তখন আবার কথা ঘুরিয়ে বলে, একটু আগেই তো বলে স্মোক করো না, এর মানে তখন মিথ্যে কথা বলেছ। ইউফিন চুপ করে থাকে কিছুক্ষণ। এরপর তার মনে পড়ে সে ড্যাংয়ের জন্য উপহার কিনেছিল। সে বলে, আঙ্কেল, আপনার জন্য একটা উপহার এনেছি। ড্যাং খানিকটা খুশি হয়ে উপহারটা দেখাতে বলে, কিন্তু ইউফিন সেই প্যাকেট খুলে দেখালে ড্যাংয়ের মুখের হাসিটা গায়েব হয়ে যায়। আসলে ইউফিন ওই মহিলার ব্যাগগুলো গাড়িতে তুলে দেওয়ার সময় ড্যাংয়ের উপহারের ব্যাগটা অদল বদল হয়ে গিয়েছিল। দেখা যায় ইউফিন তার সাথে করে বাচ্চাদের ডাইপার নিয়ে চলে এসেছে। ইউফিন বলতে থাকে, আমি সত্যিই বলছি আঙ্কেল, আপনার জন্য অন্য কিছু এনেছিলাম। কিন্তু ড্যাং রেগে গিয়ে চুপ করে থাকে। রাতের বেলা তারা সবাই ওই হোটেলে পৌঁছায়। আজ রাতে তারা এখানেই থাকবে। ড্যাং ইউফিনকে নিয়ে স্পাতে চলে আসে রিল্যাক্স হতে। ইউফিন ড্যাংয়ের পিঠে একটা আঘাতের চিহ্ন দেখতে পায়, তবে এই দাগ কিভাবে হয়েছে তা ভয়ে জিজ্ঞেস করে না। জামাকাপড় লকারে রাখার সময় ইউফিনের আইডি কার্ডটা নিচে পড়ে গিয়েছিল, কিন্তু ড্যাং সেটা দেখার আগে ইউফিন কোনো রকমে আইডি কার্ডটা লুকাতে সক্ষম হয় এবং সেটা নিয়ে স্পাতে ঢুকে পড়ে। ড্যাং তার এক পরিচিত লোকের সাথে কথা বলতে থাকে। ইউফিন সেই আইডি কার্ড একটা গ্লাভসের ভেতরে রেখে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ড্যাং বলে ওঠে, আমার পিঠে ব্যথা করছে, তুমি আমাকে মাসাজ করে দাও। তারপর সে ওই গ্লাভসটা তার হাতে পরে ড্যাংকে মাসাজ করতে শুরু করে। আর ড্যাং তাকে নানান ধরনের প্রশ্ন করতে থাকে, যেমন সে কী কাজ করে আর কোন কোম্পানিতে চাকরি করে। এর উত্তরে ইউফিন তাকে মিথ্যে বলে যে সে একজন সিভিল ইঞ্জিনিয়ার, মানে সে বিল্ডিং এবং রাস্তাঘাট নির্মাণের কাজ করে। আমরা দেখি এই মিথ্যে বলতে গিয়ে সে খুব নার্ভাস হয়ে ড্যাংয়ের পিঠে অনেক জোরে জোরে ম্যাসাজ করছিল। এর ফলে ড্যাংয়ের পুরো পিঠ একদম লাল হয়ে যায়। এদিকে গ্লাভসটা ছিঁড়ে গিয়ে তার আইডি কার্ডটাও বাহিরে বেরিয়ে আসে। তবে ইউফিনের ভাগ্য ভালো থাকায় অতিরিক্ত ঘর্ষণের ফলে কোনো লেখাই বোঝা যাচ্ছিল না। এর পরের দিন ভোরবেলা তারা গ্রামের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু কিছু দূর যাওয়ার পর একটা পিকনিক স্পট দেখে সেখানে ক্যাম্পিং করার সিদ্ধান্ত নেয়।
ইউফিন একটা মল থেকে বড়দের জামাকাপড় কিনে সেগুলো পরে ড্যাংয়ের সামনে আসে, যা দেখে ড্যাং খুবই আনন্দিত হয়। এরপর সে লিয়ের সাথে কথা বলতে আসে। লি ফটোশ্যুট করতে করতে ইউফিনের ব্যাপারে কথা বলছিল। সে বলে, আমার খানিকটা সন্দেহ হচ্ছে ইউফিনকে নিয়ে, সে কিছু একটা লুকানোর চেষ্টা করছে। কিন্তু লি তার কথায় তেমন একটা গুরুত্ব দেয় না। সে বলে, তুমি একটু বেশি চিন্তা করছো। এরপরে জিয়া নামের এক ধনী ব্যক্তিকে দেখানো হয়। সে লিয়ের ছোটবেলার বন্ধু। তার ফ্যামিলিও সেখানে ক্যাম্পিং করতে এসেছিল। সে তার নিজের মেয়ের প্রশংসা করে বলতে থাকে, আমার মেয়ে আমারই মতো হয়েছে, যা বলি তাই শোনে, সে ধনী একটা ছেলেকে বিয়ে করতে চায়। এগুলো শুনে ড্যাং প্রচণ্ড রেগে যায়, কারণ জয় তার কোনো কথাই শোনে না এবং নিজের ইচ্ছা অনুযায়ী একটা ছেলেকে ধরে এনেছে। এরপর দেখানো হয় জিয়া আর ড্যাং এক জায়গায় বসে কথাবার্তা বলছে। জিয়া নিজের প্রশংসা নিজেই করে যাচ্ছিল, তার উদ্দেশ্য ছিল ড্যাংকে ছোট করা। জিয়া তারপর ইউফিনকে অপমান করে জিজ্ঞেস করে, তুমি কি কাজ করো? ইউফিন উত্তর দেয়, আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। এই শুনে জিয়া ব্যঙ্গ করে বলে, সামান্য সিভিল ইঞ্জিনিয়ার মানে ইট বালি টানাটানি করো? ড্যাং তখন সম্মান রক্ষা করতে বলে ওঠে, সে শুধু সিভিল ইঞ্জিনিয়ার না, পাশাপাশি অনেক প্রযুক্তি নিয়ে গবেষণা করে, আর সে তার অফিসের ম্যানেজার। এগুলো বলে সে ইউফিনকে অপমানের হাত থেকে রক্ষা করে। কিন্তু তবুও জিয়া তাকে ছোট করেই কথা বলছিল। তাই ড্যাং বলে, অনেক গল্প করেছি, এখন আমাদের খিদে পেয়েছি, আমরা চলে যাচ্ছি। কিন্তু জিয়া তাকে থামিয়ে দিয়ে বলে, আমার দামি আরবি গাড়িতে খাবার রান্না করে তোমাদের খাওয়াবো, তোমরা একটু বসো। আরবি গাড়ি মূলত এক ধরনের অত্যাধুনিক গাড়ি, যেখানে বাড়িঘরের মতোই সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। তার উপরে জিয়া বলে ওঠে, আমার গাড়িতে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টও আছে, তাকে ভয়েস কমান্ড দিলেই সব কিছু করে দেয়। ড্যাং তাকে জানায় ইউফিন খুবই সুস্বাদু খাবার রান্না করতে পারে, সে আমাদের জন্য রান্না করে দিবে। ইউফিনও নিজের প্রতিভা দেখাতে খাবার রান্না করতে রাজি হয়। তারপর সে গাড়িতে এসে প্রথমেই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে কমান্ড দিয়ে লাইট আর গ্যাসের চুলা জ্বালিয়ে নেয়। এরপর খাবার রান্না করার প্রস্তুতি নিতে থাকে। এদিকে ড্যাং আর জিয়া পুকুরের পাশে বসে গল্প করছিল। ইউফিন ফ্রাই প্যানে মাছ ভাজার সময় হঠাৎ মাছটা প্যান থেকে নিচে পড়ে যায়, যেটা হাস্কি মুখে নিয়ে বাহিরে চলে আসে। ইউফিনও হাস্কিকে থামাতে বাহিরে ছুটাছুটি করতে থাকে। এদিকে গ্যাস চালু থাকায় গাড়িটা আগুনের ধোঁয়া দিয়ে ভর্তি হয়ে যায়। ইউফিন ভেতরে গিয়ে এআইকে কমান্ড দেয় জানালাগুলো খুলে দিতে, কিন্তু সেই গাড়ির এআই তার কথা বুঝতে পারে না। উল্টো গাড়ির দরজা জানালা সবকিছু বন্ধ হয়ে যেতে শুরু করে। এর ফলে গাড়ির আশেপাশেও আগুন ধরে যায়। ইউফিন অনেক চেষ্টা করতে থাকে সে আগুন নেভানোর জন্য। এদিকে সেই গাড়িটা অটোমেটিক চলতে শুরু করে। স্বাভাবিকভাবে ইউফিনের পক্ষে এটা ধরে রাখা সম্ভব নয়, তাই গাড়িটা সোজা পুকুরের মধ্যে পড়ে যায়। জিয়া এবং ড্যাং সেই পুকুরেই মাছ ধরছিল। হঠাৎ করে ড্যাংয়ের নজর পড়ে ডুবন্ত গাড়িটার উপরে, যা দেখে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এরপর দেখানো হয় ক্রেনের সাহায্যে পুড়ে যাওয়া গাড়িটাকে রেস্কিউ করা হচ্ছে। এদিকে জিয়া রাগান্বিত হয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে। এত দামের গাড়িটা এখন লোহা ছাড়া আর কিছুই না, তাই সে অনেক কথা শোনাতে থাকে। লি আর ইউফিন তার সামনে যে বারবার ক্ষমা চেয়ে নেয়। এরপর ড্যাং এসে জিয়ার গাড়িটার নাজেহাল অবস্থার মজা নেয়। জিয়া মেরামতের টাকা চাইলে ড্যাং কোনো কথা না বলে তাদেরকে নিয়ে চলে আসে। এরপর দেখানো হয় জয়ী তার মায়ের সাথে বসে গল্পগুজব করছে। লি দেখতে পায় জয়ী তার হাতের একটা ট্যাটু ঢেকে রাখার চেষ্টা করছে, কারণ ড্যাং ট্যাটু আঁকানো পছন্দ করে না। লি বলে, এটা যেন তোমার বাবা দেখতে না পায়। ওইদিকে ড্যাং ইউফিনকে জিজ্ঞেস করে সে কি ইচ্ছে করে জিয়ার গাড়িটাকে পানিতে ফেলেছে কিনা। ইউফিন বলে সে নিজের ইচ্ছাতে করেনি, কিন্তু ড্যাং বলে ওঠে, তোমাকে বোকা মনে হলো, তুমি অনেক চালাক। তুমি অনেক চালাক। আমি যে জিয়াকে তেমন ভালো চোখে দেখি না, সেটা তুমি বুঝতে পেরেই গাড়িটাকে নষ্ট করেছ। অবশ্য ভালোই হয়েছে, আমার একটা রিভেঞ্জ নেওয়া হয়ে গেল। আসলে এই জিয়া লোকটা খুবই খারাপ। অনেক আগে লি একটা ট্রান্সপোর্ট বিজনেস চালু করেছিল, কিন্তু এই জিয়া নানান রকম কৌশল খাটিয়ে সেই বিজনেসটা বন্ধ করিয়ে দেয়। এরপর থেকেই ড্যাং জিয়াকে পছন্দ করত না। সে বলে, আমি তোমার এই কাজে খুশি হয়েছি। তারপর সে একটা ম্যাপ খুলে ড্যাংকে বলতে থাকে, এই রাস্তা দিয়ে গেলে আপনার সময় বাঁচবে, এতে আপনার পরিশ্রম কম হবে। ড্যাং মানা করে দিত, কিন্তু যেহেতু আজকে তাকে খুশি করতে পেরেছে, তাই সে ইউফিনের দেখানো রাস্তা দিয়েই ট্রাক চালিয়ে যেতে থাকে। এর ফলে লিয়ের গাড়ি থেকে সে আলাদা হয়ে যায়। এর পরের দিন সকালবেলা দেখানো হয় ড্যাংয়ের ট্রাক একটা খাদের মধ্যে পড়ে গিয়ে আসলে সেই ম্যাপটা ভুল ছিল। লি আর জয়ী এসে দেখতে পায় ইউফিন ট্রাকটাকে হাইওয়েতে উঠানোর চেষ্টা করছে।
ওইদিকে ড্যাং রেগে একদম আগুন হয়েছিল। তখনই আবার ট্রাকের চাকাগুলো পাংচার হয়ে গেলে তাদের দুজনের জামাকাপড় কাদা মাটি দিয়ে নষ্ট হয়ে যায়। ড্যাং রাগান্বিত হয়ে সেখান থেকে চলে আসতে থাকে। ঠিক সেই মুহূর্তেই গো নামের এক ছেলে তার দামি গাড়ি নিয়ে সেখানে হাজির হয়। এই গো হচ্ছে জয়ীদের প্রতিবেশী। ছোটবেলা থেকেই গো এবং জয়ী একসাথেই বড় হয়েছে, আর সে জয়ীকে অনেক পছন্দ করে। ড্যাং আর লিয়ের সাথে সে অনেক বেশি ভালো ব্যবহার করতে থাকে, যেন তার থেকে ভালো এবং ভদ্র ছেলে আর হতেই পারে না। তবে সে ইউফিনকে অনেক অপমান করে কথা বলে। তাকে সে দেখেও না দেখার ভান করছিল। সে ড্যাংকে বলে, একটু সামনেই আমার ফার্ম হাউস, সেখানেই আপনারা আজকের রাত থাকতে পারবেন। আমি আমার লোকজনকে বলে দিচ্ছি, তারা ট্রাকটা মেরামত করে পার্কিং এরিয়াতে রেখে আসবে। ড্যাং তার কথাবার্তায় একদম ইমপ্রেস হয়ে যায়, আর তার সাথেই ফার্ম হাউসে চলে আসে। এরপর দেখানো হয় যে গো তার বিশাল ফার্মের কোথায় কি আছে তা ড্যাংকে দেখাচ্ছে। সে এই ফার্মে কৃষিকাজ থেকে শুরু করে সব ধরনের প্রাণীদের দেখাশোনা করে। মানে সে খুব ধনী একটা ছেলে। ড্যাং এগুলো শুনে তার প্রশংসা করে বলতে থাকে, তোমার বাবা নিশ্চয়ই অনেক প্রাউড ফিল করে তোমাকে নিয়ে। তোমার মতো ছেলে থাকলে আর কিছুই লাগবে না। গো আবার ড্যাংকে ইমপ্রেস করতে বলে, আপনি তো আমার বাবার মতোই। অর্থাৎ সে জয়ীকে বিয়ে করতে চাইছিল। কিন্তু লি তখন বলে ওঠে, অবশ্যই তুমি আমাদের ছেলের মতো, আর এই কারণে জয়ী তোমাকে ভাই বলে ডাকবে। গো এই কথাটা তেমন গুরুত্ব না দিয়ে তাদেরকে অফিস রুমে নিয়ে যায়। পুরো রুমটাই অ্যান্টিক জিনিসপত্র দিয়ে ভরপুর ছিল, যা দেখে ড্যাং আরও বেশি ইমপ্রেস হয়ে যায়। আর এখানেই আমাদের ড্রামা মুভিটির প্রথম এপিসোডটি শেষ হয়ে যায়। তোমরা যদি এর দ্বিতীয় বা শেষ পর্ব দেখতে চাও, তাহলে একটা লাইক করে কমেন্ট করে জানাও। তোমরা যারা এরকম কোরিয়ান ড্রামা মুভি দেখতে পছন্দ করো, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আবার দেখা হবে এর পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।